জাপানি এই সৈনিক ২৯ বছর ধরে একা একটি জঙ্গলে এই ভেবে কাটিয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনো শেষই হয়নি, অথচ পার হয়ে গেছে যুদ্ধের পরেও ২৯টি বছর। ভাবা যায় এই মানুষটি কোনো সাপ্লাই ছাড়া, কোনো ঔষধ ছাড়া আর কোনো সাহায্য ছাড়াই একা একটি দেশের সাথে যুদ্ধ করে গেছে, যার পরনের ইউনিফর্ম ছিঁড়ে ঝুলে পড়েছে, শরীর কঙ্কালসার, কিন্তু হাতের রাইফেলটা তখনও নতুন আয়নার মতো চকচক করছে। ১৯৭৪ সালের মার্চ মাস, যখন গোটা পৃথিবী শান্তির উৎসবে মেতেছে, পুরো পৃথিবী বদলে গেছে, মানুষ চাঁদে গিয়ে ঘুরে এসেছে, চারিদিকে যখন আধুনিক প্রযুক্তির জয় জয়কার, তখন এই মানুষটি একা এক জ্যান্ত নরকের সাথে লড়াই করছিল। কেন, কার আদেশে, আর কিভাবে তাকে ২৯ বছর পর জঙ্গল থেকে বের করে আনা হয়? আর যখন তিনি বের হলেন, দেখলেন তার প্রিয় মাতৃভূমি জাপান আর সেই আগের মতো নেই। আজকের ভিডিওতে আমরা এমন এক যোদ্ধার গল্প বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। হিরো ওনোডা, ইতিহাসের সব থেকে একগুঁয়ে এবং রহস্যময় সেই সৈনিক, যার কাছে সময় থমকে ছিল ২৯টি বছর। এই গল্পের শুরু ১৯২২ সালের জাপানের এক ছোট গ্রামে। ওনারা যে পরিবেশে বড় হয়েছিলেন, সেখানে আত্মসমর্পণ বলে কোনো শব্দ ছিল না। জাপানে বুশিদো দর্শন বা সামুরাই সংস্কৃতি তাকে শিখিয়েছিল দেশের জন্য মৃত্যুই পরম সম্মান। ১৮ বছর বয়সে ওনোডা সেনাবাহিনীতে যোগ দেন। সাধারণ ট্রেনিংয়ের পর তাকে পাঠানো হয় দুর্ধর্ষ নাকানো মিলিটারি স্কুলে। সেখানে তাকে গেরিলা যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে শেখানো হয় ছদ্মবেশ ধারণ, শত্রুর উপর অগোচরে হামলা, দর্শন, ইতিহাস, এমনকি অপপ্রচার বা প্রোপাগান্ডা চেনার উপায়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তার কমান্ডারের দেওয়া সেই ঐতিহাসিক আদেশ, লেফটেন্যান্ট ওনোডা, তোমাকে কোনো অবস্থাতেই নিজের জীবন বিসর্জন দেওয়া চলবে না, এমনকি তোমার আত্মহত্যা করার অনুমতি নেই। সেখানে ৩ বছর লাগুক বা ৫ বছর, আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত তোমার সাথে যদি মাত্র একজন সৈন্য থাকে, তুমি নেতৃত্ব দিয়ে লড়াই চালিয়ে যাবে। এই আদেশটি ওনোডার মনে খোদাই হয়ে গিয়েছিল। তার জন্য এই আদেশটি ছিল দেবতার হুকুমের মতো। ২৬শে ডিসেম্বর ১৯৪৪ সাল, ওনোডাকে ফিলিপাইনের লুবং আইল্যান্ডে মোতায়েন করা হয়। তার মিশন ছিল আমেরিকান বাহিনীর সাপ্লাই লাইন কেটে দেওয়া এবং এয়ারফিল্ড ধ্বংস করা। ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে যখন আমেরিকান বাহিনী দ্বীপে অবতরণ করলো, জাপানি সেনারা টিকতে না পেরে পিছু হটতে শুরু করলো। কিন্তু ওনোডা পিছু হটার পাত্র ছিলেন না। তারা ভাবলেন এটি একটি কৌশলগত পিছু পাওয়া হওয়া। তিনি তার ৩ জন বিশ্বস্ত সঙ্গী আকাটুস, শিমাদা এবং কোজুকাকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করলেন। কিন্তু ১৯৪৫ সালের আগস্টে পৃথিবী থমকে গেল হিরোশিমা আর নাগাসাকির বোমার বিস্ফোরণে। জাপান আত্মসমর্পণ করল, রক্তক্ষয়ী মহাযুদ্ধ শেষ হলো। কিন্তু লুবং দ্বীপের ঘন রেইন ফরেস্টে ওনোডার কানে এই খবর দেওয়ার কেউ ছিল না। ওনোডা তখনও ভাবছেন জাপান জয়লাভ করছে এবং তাকে তার পোস্ট পাহারা দিতে হবে। ১৯৪৫ সালের অক্টোবর মাস, ওনোডা এবং তার সঙ্গীরা জঙ্গল পরিষ্কার করার সময় এক অদ্ভুত চিরকুট খুঁজে পেলেন। তাতে লেখা, ২ সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করেছে, পাহাড় থেকে নেমে আসুন। ওনোডা এটা বিশ্বাস করলেন না, কারণ তিনি নাকানো স্কুলে প্রোপাগান্ডা চেনার ট্রেনিং পেয়েছিলেন। তার মনে হলো আমেরিকানরা তাকে বের করে আনার জন্য এই জঘন্য মিথ্যে ফাঁদ পেতেছে। পরবর্তীতে আরও লিফলেট ফেলা হলো, এমনকি ওনোডার পরিবারের সদস্যদের ছবি, তাদের হাতের লেখা চিঠি এবং রেকর্ড করা অডিও বার্তা লাউড স্পিকারে শোনানো হলো। কিন্তু ওনোডা ভাবলেন আমেরিকা জাপানের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তার পরিবারকে জিম্মি করে এসব করানোর নাটক সাজাচ্ছে। ওনোডার যুক্তি ছিল সহজ, যদি জাপান সত্যিই হারত, তবে তার কমান্ডার নিজে এসে তাকে অর্ডার দিত। আদেশ ছাড়া পোস্ট ত্যাগ করা বুশিদো আদর্শের পরিপন্থী। তাই শুরু হলো সময়ের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াই। জঙ্গলে টিকে থাকাটা ছিল এক নরক যন্ত্রণার সমান। তাদের কোনো স্থায়ী ঘর ছিল না, ছিল না কোনো বিছানা। তাদের প্রধান খাবার ছিল কাঁচা সবুজ কলা। এই কলার খোসা ছিল অত্যন্ত তিক্ত, কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে তারা নারকেলের দুধ দিয়ে সেই খোসা সেদ্ধ করে এক ধরনের পিণ্ড বানিয়ে খেতেন। প্রতি বছর তারা পাহাড় থেকে নেমে আসতেন এবং স্থানীয় কৃষকদের গরু চুরি করতেন। সেই গরুর মাংসকে তারা সূর্যের আলোয় 10 দিন ধরে শুকিয়ে শুটকি বানাতেন, যা দিয়ে পরবর্তী কয়েক মাস চলত। আশ্চর্যের বিষয় হলো তাদের ব্যক্তিগত শৃঙ্খলা। তারা প্রতিদিন গোসল করতেন, কাঁচি বা ছুরি দিয়ে নিজেদের দাড়ি কাটতেন। তারা দাঁত মাজতেন পাম গাছের ফাইবার দিয়ে। ওনারা প্রতিদিন নিজের মল পরীক্ষা করতেন যে তার হজম ক্ষমতা ঠিক আছে কিনা। আর সবথেকে বেশি যত্ন নিতেন তাদের অস্ত্রের।
তাদের রাইফেলগুলোর প্রতিটি যন্ত্রাংশ তারা ন্যাকড়া দিয়ে মুছে চকচকে রাখতেন। তেল না থাকায় তারা মাঝে মাঝে পশুর চর্বি ব্যবহার করতেন। কিন্তু সময় যত গড়াচ্ছিল ওনোডার সঙ্গীরা ধৈর্য হারাচ্ছিলেন। 1949 সালে একা এক রাতে সঙ্গী আকাটুস সবার অলক্ষ্যে পালিয়ে যান এবং 6 মাস পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওনোডা ভাবলেন তাকে হয়তো ধরে নিয়ে গিয়ে মারা হয়েছে। 1954 সালে স্থানীয় জেলেদের সাথে এক বন্দুকযুদ্ধে শিমোদা নিহত হন। বাকি রইলেন কেবল ওনোডা এবং কোজুকা। এই দুজন একে অপরের ছায়ার মতো পরবর্তী 17 বছর একসাথে লড়লেন। ইতিমধ্যে পৃথিবী অনেক বদলে গেছে। 1969 সালে মানুষ চাঁদে পা রেখেছে, কিন্তু ওনোডার কাছে পৃথিবী তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন। অবশেষে 1972 সালে লুবং দ্বীপের এক ধান খেতে আগুন দেওয়ার সময় পুলিশের গুলিতে কোজুকাও নিহত হন। 29 বছর পর ওনোডা এখন একদম একা। তার শেষ সঙ্গী, যার সাথে তিনি জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছেন, তিনিও আজ নেই। কোজুকার মৃত্যুর খবর যখন জাপানে পৌঁছলো তখন পুরো দেশ হতবাক। সবাই জানতে পারলো ওনোডা নামক একজন সৈনিক এখনো বেঁচে আছে। 1974 সালে নোরিয়া সুজুকি নামের এক তরুণ অভিযাত্রী ওনোডাকে খুঁজতে বের হন। সুজুকি ছিলেন একটু খ্যাপাটে স্বভাবের। তার লক্ষ্য ছিল ওনোডাকে খুঁজে বের করা। সে আগে থেকেই অ্যাডভেঞ্চার খুব পছন্দ করত। জঙ্গল সম্পর্কে তার ভালো ধারণাও ছিল। জঙ্গলের ভেতর মাত্র 4 দিনের মাথায় সুজুকি আর ওনোডার দেখা হলো। ওনোডা যখন রাইফেল তাক করলেন, সুজুকি মাথা নত করে বললেন, ওনোডা সান, সম্রাট এবং আপনার পরিবার আপনার জন্য চিন্তিত, দয়া করে ফিরে চলুন। ওনোডা সুজুকির মার্জিত জাপানি ভাষা শুনে বুঝলেন এ সত্যিই জাপানি, কিন্তু তিনি তখনও ফিরতে নারাজ। তিনি বললেন, যতক্ষণ আমার কমান্ডার নিজে এসে আদেশ না দিবে আমি ফিরব না। সুজুকি জাপানে ফিরে গিয়ে খুঁজে বের করলেন ওনোডার সেই পুরনো কমান্ডার মেজর তানিগুচিকে। তানিগুচি তখন অবসরে গিয়ে বইয়ের দোকান চালাতেন। 9 মার্চ 1974 সালে মেজর তানিগুচি লুবং আইল্যান্ডে এলেন। 52 বছর বয়সী হিরো ওনোডা যখন তার জরাজীর্ণ ইউনিফর্ম পরে তার কমান্ডারের সামনে দাঁড়ালেন, তখন এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। মেজর তানিগুচি একটি কাগজ থেকে চিৎকার করে পড়লেন, জাপান পরাজিত হয়েছে, সব সৈন্যকে লড়াই বন্ধ করার আদেশ দেওয়া হচ্ছে। ওনোডা তার টাইপ 99 রাইফেল, 500 রাউন্ড গুলি, তার তলোয়ার এবং তার মায়ের দেওয়া সেই ছোরাটি মেজরের পায়ে সমর্পণ করলেন। দীর্ঘ 29 বছর 3 মাস পর ওনোডা বুঝলেন তিনি এতদিন একটি অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছিলেন। ওনোডা যখন জাপানে ফিরলেন তাকে বীরের মর্যাদা দেওয়া হলো, কিন্তু যে জাপানে তিনি ফিরলেন তা ছিল প্রযুক্তি নির্ভর এবং পাশ্চাত্য সংস্কৃতিতে ঘেরা এক আধুনিক দেশ। তিনি দেখলেন মানুষ এখন সম্মানের চেয়ে টাকার পিছনে বেশি ছোটে। তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, এই জাপানের জন্যই কি তিনি 29 বছর নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন? তিনি জানলেন যে তার ভুলে 30 জন স্থানীয় মানুষ মারা গেছে, যা তাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। পরবর্তীতে তিনি ব্রাজিলেও সময় কাটিয়েছেন এবং জাপানের তরুণ প্রজন্মের জন্য একটি নেচার স্কুল খুলেছিলেন। 2014 সালে 91 বছর বয়সে এই কিংবদন্তি সৈনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্রাহাম মাসলোর মতে মানুষের সবথেকে বড় চাহিদা হলো একটি উদ্দেশ্য। ওনোডার কাছে সেই উদ্দেশ্য ছিল তার মিশন সম্পন্ন করা। সেই অর্থহীন মিশনই তাকে 29 বছর যমদূতের মুখ থেকে বাঁচিয়ে রেখেছে। নিৎসে বলেছিলেন, যার কাছে বেঁচে থাকার জন্য একটি কেন আছে, সে যে কোনো কিভাবে সহ্য করতে পারে। যেমন জুলিয়ান কোপকে নামের এই 17 বছরের তরুণী আটকে গিয়েছিল অ্যামাজন জঙ্গলে, তাও আবার বিমান থেকে পড়ে গিয়ে। সে দিনের পর দিন একা একা সার্ভাইভ করতে থাকে। আর তার শেষ পরিণতি কি হয়েছিল সেটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওতে ক্লিক করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।